সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি এই কোয়ারেন্টাইন পিরিয়ডে তোমরা যে যার বাসায় সকলেই ভালো আছো। এই অলস সময়টাকে কাজে লাগাতে লার্ন ই পরিবার তোমাদের জন্য ব্যবস্থা করেছে চমৎকার কিছু অনলাইন ক্লাসের, যাতে করে তোমরা তোমাদের এই সময়টাকে আরেকটু ভালোভাবে কাজে লাগাতে পারো। তারই ধারাবাহিকতায় আজকে আমরা পড়ব ইমিউন সিস্টেম বা মানবদেহের প্রতিরক্ষা নিয়ে। বেশ কঠিন অথচ বুঝলে অনেক মজার একটি টপিকস, এবং পরীক্ষার জন্য তোমাদের এগিয়ে রাখতে এই টপিক্সের ভালোভাবে কনসেপ্ট বিল্ড আপ করার কোনো তুলনা হয় না। সো আজকের এই লেকচারটি করার পরে আশা করা যায় এই ইমিউন সিস্টেমের কনসেপ্টটা তোমাদের আরেকটু বেটার হবে এবং তোমরা আরও ভালো করতে পারবে। মানবদেহের প্রতিরক্ষা এই চ্যাপ্টারটা সম্পর্কে আসলে আমি যেটা বলবো, আমি যখন মেডিকেলে 4th ইয়ারে উঠি তখন এই চ্যাপ্টারের কনসেপ্টগুলো আমার নিজেরই পরিষ্কার হয়। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমি যখন মাইক্রোবায়োলজি পড়ি তখন আমি নিজেই জিনিসটা সম্পর্কে ভালো ধারণা পেয়েছি। এইচএসসি লেভেলে তোমাদের জন্য এই জিনিসটা বোঝা বেশ কষ্টসাধ্য যদি না তোমাদের এই ব্যাপারে খুব ক্লিয়ার কনসেপ্ট না থাকে। সো আজকে তোমাদের কনসেপ্টটা আরেকটু পরিষ্কার করে দেওয়ার জন্যই আমি চাচ্ছি এই টপিকসটা নিয়ে আলোচনা করতে। চলো দেখি এই টপিক্সে আমাদের কী কী আছে। প্রথমে হচ্ছে সেলস অফ ইমিউন সিস্টেম। সেলস বা কোষ, ইমিউন সিস্টেম বা প্রতিরক্ষা। প্রতিরক্ষা মানে কি? একটা দেশের প্রতিরক্ষার জন্য তার প্রাণটা কি? সেনাবাহিনী, মানে যার যত বেশি সৈন্য আছে, তুমি চিন্তা করো একটা সৈন্যবাহিনীতে আছে হচ্ছে 10,000 সৈন্য, আর একটা সেনাবাহিনীতে আছে 11,000 সৈন্য। কে জেতার সম্ভাবনা বেশি? যার সৈন্য সংখ্যা বেশি আছে। সো এই যে সৈন্যর কথা বললাম, এই সৈন্যটা আমাদের ইমিউন সিস্টেম বা আমাদের প্রতিরক্ষায় এই সৈন্যর ভূমিকা পালন করে কে? আমরা খুব ছোটোবেলা থেকে একটা কমন কথা জেনে এসেছি যে মানবদেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এসব ক্ষেত্রে কে কাজ করে? উত্তর হচ্ছে শ্বেত রক্তকণিকা। সো বেসিক্যালি শ্বেত রক্তকণিকার যে কম্পোনেন্টসগুলো আছে, যে উপাদানগুলো আছে, সেগুলোই সেলস অফ ইমিউন সিস্টেম বা ইমিউন সিস্টেমের জন্য কোষ। আমরা একটু বড় করে দেখব এই প্রকারভেদটা আসলে এর মধ্যে কী কী সেল আমরা পাই। আমরা এতদিন জেনে এসেছি WBC বা হোয়াইট ব্লাড কর্পাসল বা শ্বেত রক্তকণিকা, এর মধ্যে আমরা কী কী পাই? আমরা যেহেতু রক্ত চ্যাপ্টার পড়েছি অলরেডি, আমরা হয়তো জানি এর মধ্যে দুই ধরনের কণা আছে, একটা হচ্ছে দানাদার এবং আরেকটা হচ্ছে অদানাদার। দানাদার ইংরেজি হচ্ছে গ্র্যানুলোসাইট, আর অদানাদার ইংরেজি হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। মনে রাখবে মেডিকেল টার্মিনোলজিতে যেসব শব্দের আগে বসে বা বসে, এই শব্দের অর্থ হচ্ছে অ্যাবসেন্স, মানে অ্যাগ্রানুলোসাইট মানে হচ্ছে অ্যাবসেন্স অফ গ্র্যানিউল, আর সাইট মানে হচ্ছে কোষ, মানে যেই কোষে দানার অ্যাবসেন্স থাকে বা অদানাদার। সো WBCর মধ্যে দুই প্রকার কণা পাওয়া যায়, একটা হচ্ছে গ্র্যানুলোসাইট এবং আরেকটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। আর গ্র্যানুলোসাইটের মধ্যে পাওয়া যায় তিনটা কম্পোনেন্ট। আমরা ছোটোবেলায় একটা কার্টুন দেখতাম, কার্টুনটার নাম হচ্ছে বেন 10। এই বেন দিয়ে গ্র্যানুলোসাইটের ক্লাসিফিকেশনটা আমরা মনে রাখবো। বিতে হচ্ছে বেসোফিল, আমি সংক্ষিপ্ত করে লিখছি। ইতে হচ্ছে ইওসিনোফিল, আর এনতে হচ্ছে নিউট্রোফিল। আর গ্র্যানুলোসাইটের মধ্যে থাকে হচ্ছে দু ধরনের কণা, একটা হচ্ছে মনোসাইট এবং আরেকটি হচ্ছে লিম্ফোসাইট। এই টু ক্লাসিফিকেশন মোটামুটি আমরা সবাই জানি, আমাদের রক্ত চ্যাপ্টার এই ক্লাসিফিকেশনটা আমরা জানছি, বাট প্রতিরক্ষা সম্পর্কে জানতে হলে এই ক্লাসিফিকেশনটাকে আমরা আরেকটু বড় করে জানবো। দেখো, তোমরা যারা আজমল স্যারের বই পড়ো, আজমল স্যারের বই দেখবে প্রথম পাতে একটা ছক আছে, সেই ছকে ইমিউন সিস্টেমের যে কোষগুলো আছে সেই কোষগুলোর কাজ দেওয়া আছে। সো এই কোষগুলো আসলে কী কী সেটা যদি তুমি জানো তাহলে সেটার কাজ সম্পর্কে তোমার খুব ভালো একটা আইডিয়া চলে আসবে। সো এখানে যে মনোসাইট আছে, আর নিউট্রোফিল আছে, আর লিম্ফোসাইট আছে বা ইওসিনোফিল, বেসোফিল, যে কণাগুলো তোমরা দেখছো সবগুলো কণা ইমিউন সিস্টেমে কাজ করে। তবে আমরা যেটা আগেও বলেছি যে আমরা আরেকটু বড় করে জানবো। সেটা কীরকম? এই যে লিম্ফোসাইট, এই লিম্ফোসাইটকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে
বি লিম্ফোসাইট বা অনেকে একে বি সেলও বলে, আরেকটা হচ্ছে টি লিম্ফোসাইট। আবার টি সেল বা টি লিম্ফোসাইটের মধ্যে কিন্তু আবার 2 ধরনের লিম্ফোসাইট পাওয়া যায়। আবার টি লিম্ফোসাইটের মধ্যে 2টো প্রকারভেদ রয়েছে, একটা হচ্ছে হেল্পার টি সেল এবং আরেকটি হচ্ছে সাইটো টক্সিক টি সেল। সো বেসিক্যালি এই সবগুলো সেল মিলেই আমাদের ইমিউন সিস্টেমের কোষ, সেটা বেসোফিল হতে পারে, ইওসিনোফিল হতে পারে, নিউট্রোফিল হতে পারে, মনোসাইট হতে পারে, লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, হেল্পার টি সেল এবং সাইটোটক্সিক টি সেল, এই সবগুলোই মূলত আমাদের ইমিউন সিস্টেমের কোষ। এর বাইরে অবশ্য তোমরা আরেকটা কোষ সম্পর্কে জানবে, সেটা হচ্ছে এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল। সেটা কি? দেখো, এই যে লিম্ফোসাইট, এটা সাধারণত কী ধরনের হয় বলো তো? অ্যাগ্রানুলোসাইট। আমি যে শব্দটার অর্থ একটু আগে ব্যাখ্যা করলাম, এ ফর অ্যাবসেন্স, মানে এখানে দানা নেই। কিন্তু কিছু কিছু লিম্ফোসাইট আছে, মানে সেই অনুযায়ী লিম্ফোসাইট কিন্তু কি অদানাদার হওয়ার কথা, কিন্তু কিছু কিছু লিম্ফোসাইট আছে যেগুলোতে এরকম কিছু রাসায়নিক দানা থাকে, যে দানাগুলো বেসিক্যালি জীবাণু ধ্বংসের কাজে সাহায্য করে। সো এরকম দানাদার যে লিম্ফোসাইটগুলো আছে সেগুলোকে আমরা বলি, সংক্ষেপে বলি এনকে সেল। এনকে সেলের পূর্ণরূপ হচ্ছে ন্যাচারাল কিলার সেল। ন্যাচারাল কিলার মানে কি? যে স্বভাবতই একটা জিনিসকে খুন করতে পারে, ব্যাকটেরিয়া বা জীবাণুর কথা আমরা বলছি এখানে, যে স্বাভাবিকভাবেই স্বভাব চরিত্র অনুযায়ী তার কাজটাই হচ্ছে জীবাণুদেরকে ধ্বংস করে দেওয়া। সো দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে ন্যাচারাল কিলার সেল। এখন বেসোফিলের কাজটা কি আমি একটু সংক্ষেপে বর্ণনা করি। বেসোফিলের কাজটা কি? বেসোফিলের কাজটা হচ্ছে প্রদাহ তৈরিতে। প্রদাহ মানে যখন কোনো জীবাণুর সংক্রমণ হয় শরীরে, তখন আমাদের প্রতিরক্ষা এবং জীবাণুর মধ্যে যে ঢিসুম ঢিসুম বা ফাইটটা হচ্ছে, সেটাকে আমরা বলি ইনফ্ল্যামেশন বা প্রদাহ। এই প্রদাহ তৈরির জন্য বেসোফিলটা হিস্টামিন ক্ষরণ করে। ইওসিনোফিল, আমাদের শরীরে যে অ্যালার্জি হয় না, সেই অ্যালার্জির জন্য যে অ্যালার্জিক অ্যান্টিবডি সেটা তৈরি করে ইওসিনোফিল। নিউট্রোফিল অ্যান্ড মনোসাইট, আমি সাধারণত এদেরকে বলি এম অ্যান্ড এন কোম্পানি। এম অ্যান্ড এন কোম্পানি মানে কি? এই দুই কোম্পানি মানে এরা দুইজন মিলে একটা কোম্পানি, মানে একটা ইউনিট, এবং এই ইউনিটের কাজটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা। ফ্যাগোসাইটোসিস সম্পর্কে তোমরা জানো যে ক্ষণপথ সৃষ্টি করে জীবাণু ভক্ষণ করার যে প্রক্রিয়া, সেটাকে ফ্যাগোসাইটোসিস বলা হয়। আর ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় যে কোষগুলো অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় ফ্যাগোসাইট। আমি আগেও বলেছিলাম অ্যাগ্রানুলোসাইট বলার সময় যে সাইট শব্দটার শাব্দিক অর্থই হচ্ছে কোষ। মানে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় যে কোষগুলো অংশগ্রহণ করে সেগুলোকে বলা হচ্ছে ফ্যাগোসাইট। তাহলে এই যে এম অ্যান্ড এম কোম্পানি, এই এম ফর মনোসাইট আর এন ফর নিউট্রোফিল, এরাই হচ্ছে আমাদের সেই ফ্যাগোসাইট। এরা কি করে? এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করার কাজটা করে থাকে। লিম্ফোসাইটের মধ্যে লিম্ফোসাইটকে বলা হয় আণুবীক্ষণিক সৈনিক। কেন আণুবীক্ষণিক সৈনিক বলা হয়? কারণ এরা অনুবীক্ষণ যন্ত্রে যেরকম কি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবাণু আমরা দেখতে পাই, তাই না? সো এরা কি এরকম ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবাণু খুঁজে খুঁজে ধ্বংস করে। সো লিম্ফোসাইটের মধ্যে 2 ধরনের লিম্ফোসাইট আছে, বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট। আর টি লিম্ফোসাইটে আছে হেল্পার টি সেল আর সাইটোটক্সিক টি সেল। প্রথমে আমরা দেখি, আমরা যেগুলোর কাজ সম্পর্কে জানছি, আমরা কাজগুলো জানার চেষ্টা করব। বি লিম্ফোসাইট আর সাইটোটক্সিক টি সেল। সো বি লিম্ফোসাইট আর সাইটোটক্সিক টি সেল, এদের কাজটা কি? দেখো, সাইটোটক্সিক, টক্সিক শব্দের অর্থ কি? বিষ। টক্সিক শব্দের অর্থ হচ্ছে বিষ, মানে সাইটোটক্সিক টি সেলে বিষ আছে, এই বিষ দিয়ে সে জীবাণু ধ্বংসের কাজটা করতে পারে। কিন্তু বি লিম্ফোসাইট দেখো, নামটাই কত নিরীহ, তার মধ্যে এরকম কোনো বিষ নেই। সো সে জীবাণু ধ্বংসের একদম ডিরেক্টলি কাজ করতে পারে না। তাই কী করতে হয়? তাই এই বি লিম্ফোসাইট বেচারাকে পরিবর্তিত হয়ে অন্য একটা কোষে পরিণত হতে হয়। সেই কোষটার নাম হচ্ছে প্লাজমা সেল। তোমরা ইদানিং করোনা চিকিৎসার জন্য প্লাজমা থেরাপির নাম শুনে থাকবে অনেকে হয়তো, তাই না? এই প্লাজমা সেলটার কাজ কি জানো? এই প্লাজমা সেলটার কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। আর এই অ্যান্টিবডিটাই জীবাণু বা অ্যান্টিজেনের বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। তাহলে আমরা বি লিম্ফোসাইটের কাজ জানলাম। সাইটোটক্সিক টি সেলে তার এসবের এত ঝামেলার প্রয়োজনই নাই, কারণ তার মধ্যে টক্সিন আছে, বিষ আছে। সো সে কি ডিরেক্ট জীবাণু ধ্বংস করে।
তাহলে হেল্পার টি সেল ওর কাজ কি? হেল্পারই করা, সহজ কথায়। কাদের হেল্পারই করা বা কাদেরকে হেল্প করা? সে সবাইকেই হেল্প করবে। সে বি লিম্ফোসাইটকে হেল্প করবে, সাইটোটক্সিক টি লিম্ফোসাইটকে হেল্প করবে, বা এই যে আমরা ন্যাচারাল কিলার সেল বললাম তাকেও হেল্প করবে। কীভাবে হেল্প করবে? দেখো, যখন শরীরে কোনো জীবাণু বা অ্যান্টিজেন শব্দটা আমরা সাধারণত জীবাণুকে বোঝানোর জন্য ব্যবহার করছি, একটা জীবাণুর ছোট্ট কণাকে আমরা বলছি অ্যান্টিজেন। যখন শরীরে কোনো অ্যান্টিজেন বা জীবাণু প্রবেশ করে তখন ম্যাক্রোফেজটা কি সেটা আমি বলছি। ম্যাক্রোফেজ নামে একটা কণা আছে, যে কণাটা সেই জীবাণুটাকে ধ্বংস করতে এগিয়ে যায় এবং সাথে সাথে সেই হেল্পার টি সেলকেও খবর দিয়ে যায় যে আমি কিন্তু একটা জীবাণু পাইছি, একে ধ্বংস করতে হবে। তখন হেল্পার টি সেল কী করে? সে বি লিম্ফোসাইটকে অ্যাক্টিভেট করে, ন্যাচারাল কিলার সেলকে অ্যাক্টিভেট করে, বা সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করে। কেন অ্যাক্টিভেট করা প্রয়োজন? কারণ বি লিম্ফোসাইট কিন্তু সাধারণ অবস্থায় বি লিম্ফোসাইটে থাকে। সাইটোটক্সিক টি সেল সে কিন্তু সাধারণত মানে সবসময় কিন্তু সে বিস্ফোরণ করে না, সেও স্বাভাবিক অবস্থায় থাকে। বা ন্যাচারাল কিলার সেল যে সবসময় মারামারি খুনোখুনি করবে সেটাও কিন্তু সে করে না। তাহলে কখন করে? ওই যে ম্যাক্রোফেজের কথা বললাম, ম্যাক্রোফেজ যখন সিগন্যালটা দেয় হেল্পার টি সেল, অনলি তখনই হেল্পার টি সেল বি লিম্ফোসাইটকে সংকেত দেয় যে জীবাণু কিন্তু আসছে, ওকে মারতে হবে। তখনই বি লিম্ফোসাইট শুধুমাত্র প্লাজমা সেলে কনভার্ট হয় এবং প্লাজমা সেলটা অ্যান্টিবডি তৈরি করে। সাইটোটক্সিক টি সেল থেকে বিষ নিঃসরণ তখনই হয় যখন হেল্পার টি সেল তাকে অ্যাক্টিভেট করবে। ন্যাচারাল কিলার সেল জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধে তখনই এগিয়ে যাবে যখন হেল্পার টি সেল তাকে অ্যাক্টিভেট করবে তথা খবর দিবে যে শরীরে কিন্তু একটা জীবাণু প্রবেশ করেছে। ম্যাক্রোফেজের কথা বলছিলাম, ম্যাক্রোফেজের কথা কিন্তু আমি এখানে কোথাও বলিনি। তাহলে ম্যাক্রোফেজটা কি? এটা কি আলাদা কিছু? না, এটাও আলাদা কিছু নয়। এটা কি? এই যে আমরা এখানে মনোসাইটের কথা বললাম, দেখো এই মনোসাইটটাই ম্যাক্রোফেজ। ভাই আপনি এতক্ষণ বললেন যে মনোসাইট, তাহলে এটাকে আবার ম্যাক্রোফেজ কেন বলতেছেন? দেখো, তোমরা চঞ্চল চৌধুরীর অভিনীত আয়নাবাজি ছবিটা দেখেছো আই গেস। ছবিতে চঞ্চল চৌধুরী যখন এক এক জায়গায় যায় সে কি এক এক রকম ছদ্মবেশ ধারণ করে। ব্যাপারটা বোঝো, সে এক এক জায়গায় গেলে এক এক নাম ধারণ করে, এক এক রূপ ধারণ করে। আমাদের মনোসাইটের ব্যাপারটাও সেম। ডাব্লিউবিসি মানে কি? শ্বেত রক্তকণিকা, এটা রক্তের মধ্যে আছে। মানে যখন মনোসাইটটা রক্তের মধ্যে থাকে সেটাকে আমরা মনোসাইট বলছি। এই রক্তটাই যখন আবার টিস্যুতে, মানে মনোসাইটটা যখন টিস্যুতে যাবে তখন সেটার নাম পরিবর্তন হয়ে হবে হচ্ছে ম্যাক্রোফেজ। সো এগুলোই ছিল আমাদের ইমিউন সিস্টেমের যে কোষগুলো, সে কোষগুলোর আলোচনা। আমি আবারও প্রত্যেকটা কোষের নাম বলছি। এই কোষগুলোতে আছে বেসোফিল, ইওসিনোফিল, নিউট্রোফিল, মনোসাইট বা ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট, তার মধ্যে আছে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইটের মধ্যে হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল, এবং আরও আছে এছাড়াও ন্যাচারাল কিলার সেল। আর ফ্যাগোসাইটদের পরিচয় আশা করি তোমরা খুব সহজভাবে এখন এদের কাজগুলো সম্পর্কে বলতে পারবে। এই চারটা প্রত্যেকটা পরীক্ষার জন্যই হাইলি ইম্পর্ট্যান্ট। এখান থেকে প্রত্যেক বছরই বিভিন্ন ভার্সিটি বলো বা মেডিকেল বলো বা এইচএসসির পরীক্ষা বলো, একটা কোশ্চেন অবশ্যই আসতে দেখা যায়। ডিফেন্স মেকানিজম অফ হিউম্যান বডি, মানুষের যে প্রতিরক্ষা, সে প্রতিরক্ষার ব্যাপারে একটু আমরা আলোচনা করব বিস্তারিতভাবে। এটা হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, প্রথম প্রতিরক্ষা স্তর। সেকেন্ড লাইন অফ ডিফেন্স, দ্বিতীয় প্রতিরক্ষা। থার্ড লাইন অফ ডিফেন্স বা তৃতীয় প্রতিরক্ষা স্তর। ব্যাপারটা কীরকম? আমি যেহেতু এই চ্যাপ্টারটা পড়াতে গিয়ে শুরুতেই সৈন্য দিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। সৈন্যের ব্যাপারটা কি? ধরো বাইরে থেকে শত্রুর আগমন হচ্ছে, একটা রাজ্য, সেই রাজ্যকে বাঁচানোর জন্য তখন সৈন্যবাহিনী কী করবে? খুব সুন্দর করে একটা যুদ্ধের কলাকৌশল সাজাবে। সেটা কীরকম হবে? সাধারণত ফার্স্টে এক সারি যোদ্ধা থাকবে, নর্মাল যোদ্ধা যারা প্রথম প্রতিরোধটা গড়ে তোলে। তারপর থাকবে আরেক সারির যোদ্ধা, তারা আর একটু ভালো কোয়ালিটির, কারণ প্রথম লাইন যদি ভেঙে যায় তাহলে দ্বিতীয় লাইনটা যাতে অ্যাটলিস্ট আটকাইতে পারে। তারপরে থার্ড লাইনে যে থাকবে তারা কি সবচেয়ে শক্তিশালী যোদ্ধা। কেন সবচেয়ে শক্তিশালী হইতে হবে? কারণ তারা যদি ভেঙে যায় রাজ্য আক্রমণ করে ফেলবে শত্রু। আমাদের ইমিউন সিস্টেমের ব্যাপারটা এরকম। ফার্স্ট লাইন ডিফেন্সে যারা থাকে তারা প্রথম চেষ্টা করে, তারা একটা দুর্বল একটা প্রতিরক্ষা ব্যবস্থা, তারা চেষ্টা করে জীবাণুটা আটকাইতে। জীবাণু যদি ফার্স্ট লাইন অফ ডিফেন্স আটকাতে না পারে সেক্ষেত্রে সেটা সেকেন্ড লাইন অফ ডিফেন্সের সম্মুখীন হয়, এবং সেটাও যদি আটকাতে না পারে সেটা চলে আসে থার্ড লাইন ডিফেন্স বা আমাদের ইমিউন সিস্টেমের কাছে, যেটা সবচেয়ে শক্তিশালী। সো ইমিউন সিস্টেম যদি ক্রস করে যায় তখন কিন্তু জীবাণুটা কি আমাদের শরীরে রোগ সৃষ্টি করে। সো জীবাণু কিন্তু একদম ডিরেক্ট আমাদের শরীরে একদম আশা মাত্রই ঢুকে যেতে পারে না, কতগুলো বাধা তাকে অতিক্রম করে আসতে হয় আমাদের রোগ সৃষ্টি করার জন্য। ফার্স্ট লাইন ডিফেন্স নিয়ে আমরা একটু আলোচনা করি। এটা হচ্ছে স্কিন, হেয়ার্স, সিলিয়া, টিয়ার্স অ্যান্ড সালাইভা, সেরুমেন
অ্যাসিড ইন অ্যালিমেন্টারি সিস্টেম। স্কিন বা ত্বক, আমাদের ত্বকও কিন্তু জীবাণুর বিরুদ্ধে একটা শক্ত প্রতিরোধ গড়ে তোলে। কীভাবে? এই যে ত্বকে কিন্তু কেরাটিন নামক একটা রাসায়নিক পদার্থ আছে, যে পদার্থটা জীবাণুর বিরুদ্ধে একটা ব্যারিয়ার তৈরি করে দেয়, একটা প্রতিবন্ধক সৃষ্টি করে, যার ফলে জীবাণুটা প্রথম যে ত্বক ভেদ করে আমাদের শরীরে ঢুকবে সেখানে একটা বাধার সম্মুখীন হয়। হেয়ার্স বা চুল, নাকের মধ্যে দেখবা আমাদের কতগুলো ছোটো ছোটো লোম বা চুল জন্মায়। এগুলোর কাজ কি? এগুলো কিন্তু একটা ছাঁকনি হিসেবে কাজ করে। যখন আমরা যখন ইনহেল করি বা আমরা যখন শ্বাস নেই, তখন শ্বাসের সাথে যে অনেক ছোটো ছোটো জীবাণু আসে, এই জীবাণু অনেকটাই কিন্তু এই নাকের চুলের ভেতরে আটকে যায়। সিলিয়া শব্দটার অর্থ কি? দেখো, হেয়ার্স অ্যান্ড সিলিয়ার মধ্যে খুব সূক্ষ্ম একটা সংযোগ আছে। সিলিয়াও চুলের মতো লোম, বাট এটা খুবই সূক্ষ্ম, খুবই ছোট। আর এই সিলিয়াটা কই থাকে? সাধারণত আমাদের শ্বসনতন্ত্রে থাকে। যেমন ধরো, এই হেয়ার্সটা আমাদের নাকের ভেতরে যে চুলের কথা বললাম, সেই চুলটা যদি অতিক্রম করে সে শ্বাসনালীতে চলে যায়, তখন সে আরেকটা বাধার সম্মুখীন হয়। শ্বাসনালীতে এরকম অসংখ্য সিলিয়া থাকে। ধরো এইগুলো হচ্ছে সেই সিলিয়া, এবং এই সিলিয়াগুলো সবসময় ওপরের দিকে এরকম একটা মানে ঢেউয়ের মতো করে খেলতে থাকে। তাহলে হয় কি, যে জীবাণুটা আসে সেই জীবাণুটা ঢেউয়ের মতো করে উপরের দিকে উঠতে শুরু করে। সো সেটা কি? আমাদের যে ফুসফুস, সেটাতে সহজে ঢুকতে পারে না। টিয়ার্স অ্যান্ড স্যালাইভা, আমাদের চোখের পানি এবং থুতুতে বা লালায় লাইসোজাইম নামক একটা এনজাইম থাকে। এটা একটা মেডিকেল কোশ্চেন, যে লালায় এবং চোখের অশ্রুতে কোন এনজাইম পাওয়া যায়? উত্তরটা হচ্ছে লাইসোজাইম। সো এই লাইসোজাইম কিন্তু কি? জীবাণুর বিরুদ্ধে একটা শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। সেরুমেন বা ইয়ার ওয়াক্স, কানে খৈল জন্মে আমরা অনেকেই বলি, তাই না? এই কানে খৈলটা কি? এটা বেসিক্যালি যে মোমের যে ঘরণটা আসে সেরুমেনাস গ্রন্থি থেকে, এর জন্য এটা নাম সেরুমেন। এটা যে গ্রন্থি, সেই গ্রন্থিটার নাম হচ্ছে সেরুমিনাস গ্ল্যান্ড। তো সেরুমিনাস গ্ল্যান্ড থেকে যে ক্ষরণটা, সেই ক্ষরণটা মোমের মতো তৈলাক্ত পথ নিঃসরণ করে, আর কানের মধ্যে যে ময়লাগুলো আছে সেই মোমের মধ্যে আটকে যায়। পরবর্তী ওই যে আমরা কান টান চুলকায় যে খৈলটা বের করি, সেটাই কিন্তু আমাদের কি? সেরুমেন বা ইয়ার ওয়াক্স। আর অ্যাসিড ইন অ্যালিমেন্টারি সিস্টেম, এই যে রাস্তায় বাইরে দাঁড়িয়ে তোমরা ফুচকা চটপটি এগুলো খাও, খেয়ে তারপরে বাসায় এসে ভাবো আমার কোনো রোগী হয় না, ব্যাপারটা কিন্তু একটু ডিফারেন্ট। এখানে তোমার কোনো ভূমিকা নেই, বা যে মানে বাথরুমে যে ঠিকমতো সাবান ব্যবহার না করেই তোমাদেরকে ফুচকা খাওয়াচ্ছে, এখানে কিন্তু তারও কোনো কৃতিত্ব নেই তোমার রোগ হওয়ার পেছনে বা রোগ না হওয়ার পেছনে। তোমার খাবারটা যখন পাকস্থলীতে প্রবেশ করে, পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নামে একটা অ্যাসিড ক্ষরিত হয়, যে অ্যাসিডটা বেসিক্যালি এই জীবাণুগুলোকে ধ্বংস করে। সো এই জন্যও কিন্তু তোমরা এই রাস্তা থেকে এত কিছু খাবার খেয়েও সাধারণত অসুস্থ হচ্ছ না। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া তাও তো অনেকে অসুস্থ হচ্ছে। উত্তরটা আমি আগেই দিয়েছি, যে এগুলো হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স। যদি ভাইরাল লোডটা অনেক বেশি হয়, ব্যাকটেরিয়া যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে তারা কিন্তু এই বাধা অতিক্রম করে চলে যায়। বা কিছু কিছু ভাইরাস আছে যারা ওই রুটে প্রবেশই করে না। যেমন কিছু কিছু ভাইরাস, যেমন করোনার কথাই ধরো, করোনা কিন্তু ফুসফুসে প্রবেশ করে, সে কিন্তু পাকস্থলীতে যায় না। সো তার ক্ষেত্রে কিন্তু এটা খাটবে না। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। এরপর আসে সেকেন্ড লাইন অফ ডিফেন্স, মানে ফার্স্ট লাইন অফ ডিফেন্সটা যখন ভেঙে পড়ে, তারপর জীবাণুর সম্মুখীন হয় সেকেন্ড লাইন ডিফেন্সের। প্রথমে আসে হচ্ছে ফ্যাগোসাইট। তোমাদেরকে একটু আগে কিন্তু আমি কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য পুরো ইমিউন সিস্টেমের যে সেলগুলো, সেই সেলগুলো দেখিয়েছি, এবং সেখানে M&N কোম্পানি নামে একটা শব্দ আমি বলেছিলাম। তোমাদের কি মনে আছে সেটার মিনিং কি? M&N, মনোসাইট এবং নিউট্রোফিল, এই দুটোকে আমরা একত্রে কি বলেছিলাম? ফ্যাগোসাইট। আর ফ্যাগোসাইটের যে প্রক্রিয়া, যে মেকানিজমে তারা জীবাণু ধ্বংস করে, সেটাকে বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এ সম্পর্কে আমরা পরবর্তী লেকচারে আরও বিস্তারিত জানবো। ন্যাচারাল কিলার সেল, এর কাজটাও কিন্তু আমাদের জানা হয়ে গেছে, মানে যার স্বভাবটাই হচ্ছে খুন করা। কাকে? জীবাণুকে। ইনফ্ল্যামেশন বা প্রদাহ ব্যাপারটা কি? ধরো একটা সরকার আর যে সরকার বিরোধী দল হরতাল চলছে, যখন হরতাল চলে তখন পিকেটার আর পুলিশদের মধ্যে কি হয়? সংঘর্ষ। চারপাশে দাও দাও করে আগুন জ্বলতে থাকে, মানুষের মনে অনেক ব্যথা থাকে যে কী হচ্ছে এগুলো দেশে। ইনফ্ল্যামেশন ব্যাপারটাও সেরকম। জীবাণু আর শরীরের প্রতিরক্ষার মধ্যে যখন এরকম ঢিসুম ঢিসুম চলে, তখন কি হয়? ব্যথা হয়। কোথায় ব্যথা? ওই যে আক্রান্ত স্থানে, ওই আক্রান্ত স্থানে। তারপর যেটা বললাম যে আগুন জ্বলতে থাকে, চারপাশে লাল হয়ে থাকে। সো এখানেও সেম, যে জায়গাটা আক্রান্ত হচ্ছে সেই জায়গাটাতে লাল হয়ে যায়। একেবারে সহজ করে বলার জন্য উদাহরণ দেওয়া যায় যে অ্যাপেন্ডিসাইটিস। তোমরা সাধারণভাবে অনেকেই শুনে থাকবে যে অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন হয়েছে। অ্যাপেন্ডিসাইটিস জিনিসটা কি? আমাদের পৌষ্টিক নালীর যে একটা ছোট্ট একটা অঙ্গ থাকে অ্যাপেন্ডিক্স, সেই অ্যাপেন্ডিক্সে যখন এরকম জীবাণুর সংক্রমণ হয়, সেখানে তখন আমাদের প্রতিরক্ষা সিস্টেমের যে কোষগুলো আছে, তারা যখন যে সেখানে জীবাণুর বিরুদ্ধে ঢিসুম করতে থাকে, সেখানে ইনফ্ল্যামেশন বা প্রদাহ তৈরি হয়। আর ইনফ্ল্যামেশন বুঝাইতে সাধারণত মেডিকেল টার্মিনোলজিতে আমরা এই যে অর্গানটা, সেই অর্গানের পরে একটা আইটিস যুক্ত করি, যেমন অ্যাপেন্ডিসাইটিস, কোলিসিস্টাইটিস,
কনজাংটিভাইটিস, ঠিক আছে। সো ইনফ্ল্যামেশনটা হচ্ছে এটাই যে এটা একটা প্রদাহ ক্রিয়া বলি আমরা বাংলায়, মানে জীবাণুর বিরুদ্ধে যখন সক্রিয় ব্যবস্থা মানে গৃহীত হয় তখন সেখানে একটা প্রদাহ সৃষ্টি হয়। কমপ্লিমেন্ট বা প্রোটিন, মানে কমপ্লিমেন্ট বা প্রোটিন কেন বললাম, কারণ কমপ্লিমেন্ট জিনিসটা হচ্ছে প্রোটিন। সাধারণত 20 ধরনের প্রোটিন নিয়ে আমাদের এই কমপ্লিমেন্ট সিস্টেমটা তৈরি হয়। আর এই কমপ্লিমেন্টটা বেসিক্যালি কী করে, যখন জীবাণু আসে, তোমরা কমপ্লিমেন্ট ব্যাপারটা আসলে কি চিন্তা করো, এর বাংলা অর্থটা কি, বলো না যে আরে ও আমাকে অনেক সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দিছে, মানে কি সে আমার সুন্দর করে প্রশংসা করছে। তো কমপ্লিমেন্ট ব্যাপারটাও এখানে এরকম কাজ করে, যখন একটা জীবাণু আসে তখন বলে আসেন, আপনি আসেন, আপনার জন্যই তো আমরা অপেক্ষা করতেছি। সো তারপর যখন সে জীবাণুকে ধরে আনে, ম্যাক্রোফেজ যখন আনে, তখন এই কমপ্লিমেন্টসটা খুব সুন্দর করে আরেকজন কমপ্লিমেন্টসের কানে কানে খবর দিয়ে দেয় যে একটা জীবাণু আসছে, ওকে কিন্তু আজকে ধরে দিতে হবে, টিসুম দিতে হবে। সো কমপ্লিমেন্টের কাজটা হচ্ছে এরকম যে এই যে 20 ধরনের প্রোটিন তারা একে অপরকে সক্রিয় করে এবং স্পেসিফিক এবং নন স্পেসিফিক দুই প্রক্রিয়াতেই জীবাণু ধ্বংসের কাজ করে থাকে। ইন্টারফেরন, এটা বেসিক্যালি ভাইরাস ধ্বংসের জন্য কার্যকর। আমরা জানি যে আমাদের যখন ব্যাকটেরিয়াঘটিত রোগ হয় আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক খাই, তাই না? অ্যান্টিবায়োটিক মানে কি, সেটা ব্যাকটেরিয়া এগেনস্টে কাজ করে। তাহলে ভাইরাসের এগেনস্টে কোনটা কাজ করে, সেটার উত্তরটা কিন্তু ইন্টারফেরন। দুটোর মধ্যে চমৎকার একটা মজার ব্যাপার আছে, অ্যান্টিবায়োটিক কিন্তু ভাইরাসের এগেনস্টে কাজ করে না, শুধুমাত্র ব্যাকটেরিয়া এগেনস্টে কাজ করে। আর ইন্টারফেরন শুধুমাত্র ভাইরাসের বিরুদ্ধে কাজ করে, আর ইন্টারফেরন শুধুমাত্র ভাইরাসের বিরুদ্ধে কাজ করে, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে না। ফিভার বা জ্বর, দেখো আমাদের শরীরে যখন জীবাণুর আক্রমণ হয়, যখন ইনফ্ল্যামেশন যেটা হয়, যেটা বললাম, ইনফ্ল্যামেশনে যেটা হয় প্রচুর পরিমাণে পাইরোজেন নামক একটা রাসায়নিক পদার্থক্ষরণ হয়, যেটা আমাদের মস্তিষ্কে হাইপোথ্যালামাসকে একটা সংকেত দেয় যে বস, শরীরে অনেক জীবাণু চলে আসছে, আপনি পরিস্থিতি গরম করে ফেলেন, জ্বর বানায় ফেলেন। তো হাইপোথ্যালামাস এই বিষয়টার জন্য শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। এতে সুবিধা হয় কি, যে একটা ব্যাকটেরিয়ার জন্য ধরো আমাদের বডি টেম্পারেচার হয়তো একটা অপটিমাম টেম্পারেচার, মানে আমাদের নর্মাল বডি টেম্পারেচার হয়তো ব্যাকটেরিয়াটা ভালোভাবে সার্ভাইভ করতে পারে, কিন্তু যখন শরীরের তাপমাত্রাটা বেড়ে যায় ওই তাপমাত্রায় হয়তো ব্যাকটেরিয়া আর ঠিকভাবে বেড়ে উঠতে পারে না। সো তাহলে এক অর্থে কিন্তু জ্বরকে ভালোই বলা যায়, কিন্তু তার মানে এই না যে তোমাদের জ্বর হয়েছে অ্যান্ড তোমরা খুব সুন্দর করে হাত পা মেলায় শুয়ে আছো আর ভাবতেছো আরে জ্বর তো ভালো ব্যাপার না। ব্যাপারটা কিন্তু এরকমভাবে ভাবলে হবে না। যদি 3-4 দিন বা এর বেশি যদি অনেক জ্বর থাকে, তোমরা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবে। থার্ড লাইন ডিফেন্স বা ইমিউনিটি। সো ইমিউনিটির ব্যাপার যেটা বললাম, ফার্স্ট লাইন ডিফেন্স যদি ফল করে যায়, সেকেন্ড লাইন ডিফেন্স যদি ফল করে যায়, লাস্টে যে আশা ভরসার জায়গা থাকে সেটা হচ্ছে ইমিউনিটি। এই যে ইমিউনিটিটা দুই রকম হতে পারে। একটা হচ্ছে ইনেট ইমিউনিটি, আর একটা হচ্ছে অ্যাকুয়ার্ড ইমিউনিটি। ইনেট মানে যেটা সহজাত, যেটা জন্ম থেকেই থাকে। একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন গর্ভাবস্থায় মায়ের যে কানেকশনটা থাকে বাচ্চার সাথে, সেই কানেকশন বা তারটাকে আমরা বলি হচ্ছে অমরা বা প্লাসেন্টা। এই প্লাসেন্টা দিয়ে একটা ইমিউনোগ্লোবিনটা বেসিক্যালি একটা অ্যান্টিবডির মতো কাজ করে বা জীবাণুর বিরুদ্ধে কাজ করে। ইমিউনোগ্লোবিন আর অ্যান্টিবডি দুটো সেম জিনিস, প্রায় সেম জিনিস, একটু পার্থক্য আছে, আমরা পরের কোনো ক্লাসে আলোচনা করব। সো ওই অবস্থায় ইমিউনোগ্লোবিন জি নামে একটা কম্পোনেন্ট মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে আসে, যেটা বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ করতে সক্ষম। আর অ্যাকুয়ার্ড ইমিউনিটি কি, যেটা আমরা জন্ম হওয়ার পরে এই প্রকৃতির বিরুদ্ধে, আমরা এই প্রকৃতিতে থাকতে থাকতে অ্যাডাপ্টেশনের ফলে বিভিন্নভাবে যে ইমিউনিটি আমরা গ্রো করি আমাদের নিজেদের মধ্যে, সেটা হচ্ছে অ্যাকুয়ার্ড ইমিউনিটি। এর উদাহরণ কি, যেমন ধরো এই যে কারো চিকেন পক্স হয়, আমরা সাধারণত জানি যে একবার চিকেন পক্স হলে কি নেক্সট টাইম চিকেন পক্স হয় না। তার মানে কি, তোমার বডি সেটার এগেনস্টে যে একটা প্রতিরক্ষা, সেই প্রতিরক্ষাটা গড়ে তুলেছে। আবার ধরো এই যে বাচ্চা যখন মায়ের দুধ পায়, মায়ের দুধেও কিন্তু একটা অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিন এ, যেটাকে আমরা বলি ইমিউনোগ্লোবিন এ, এটা পেয়ে থাকে। সো সেটা দিয়েও কিন্তু সে কি জীবাণুর বিরুদ্ধে একটা কার্যকর প্রতিরক্ষা গড়ে তুলতে পারে। বা ভ্যাকসিন আছে, এই ভ্যাকসিনের মাধ্যমে কিন্তু আমরা কি একটা অর্জিত প্রতিরক্ষা গড়ে তুলতে পারি। তো এই ছিল আজকে আমাদের ইমিউনিটির আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক দিই এবং ইউটিউব পেজে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকো, আর তোমাদের বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও। পড়াশোনার অন্যতম একটি অনুষঙ্গ হচ্ছে নিয়মিত পরীক্ষা দেওয়া, আর তাই অবশ্যই পরীক্ষা দিতে ভুলবে না। পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আবারও দেখা হবে নতুন কোনো জটিল টপিকস নিয়ে সহজ আলোচনায়। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।